প্রিয় শিক্ষার্থীরা, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। যতগুলো আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে জেনেছিলাম। বিভিন্ন প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির গঠন সম্পর্কে জেনেছিলাম এবং আমরা একটি তুলনামূলক ছক দেখেছিলাম যেখানে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারির সংখ্যা পদ্ধতির একটা টেবিল দেওয়া ছিল এবং বাইনারির থেকে অক্টালের একটা টেবিল দেওয়া ছিল এবং হেক্সাডেসিমালের টেবিল দেওয়া ছিল, অর্থাৎ সংখ্যা পদ্ধতির সাথে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যে তুলনামূলক ছক সেই ছকটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব এই যে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতি আছে, এই বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আমরা জানব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের শিক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এই পাঠ শেষে আমরা যা শিখব তা হলো দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা সম্পর্কে জানব। অর্থাৎ প্রশ্নে যদি দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া থাকে সেটাকে আমার বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে বলা হয়, তাহলে আমি কিভাবে রূপান্তর করব সেই জিনিসটা সম্পর্কে আমরা আজকে জানব। দেখো, দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরকে আমরা জেনারেলি তিনটি অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কি দশমিক থেকে বেস 2 অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আরেকটা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বেস 8 অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আরেকটা হচ্ছে কি দশমিক থেকে বেস 16 অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। দেখো, এখানে যে তোমরা ছকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশমিক থেকে অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের একটা নিনজা টেকনিক। এই জিনিসটা যদি তোমরা চারটা মাথায় রাখতে পারো তাহলে তোমাদের এই রূপান্তরে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির বেস যেটা আমরা 10 অর্থাৎ বেস 10 থেকে বেস 2 বা বেস 8 বা বেস 16 বা যে কোনো অন্য যদি কোনো সংখ্যা পদ্ধতি আমরা ক্রিয়েট করি সেটা নিয়ে পরে আলোচনা করব, অন্য সংখ্যা পদ্ধতি কীভাবে ক্রিয়েট করা যায়। যাই হোক, আপাতত মাথায় রাখো যে বেস 10 থেকে বেস 2 বা বেস 8 বা বেস 16 অর্থাৎ দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করার ক্ষেত্রে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ অংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হয়। অক্টালের রূপান্তরের ক্ষেত্রে অক্টালের যেহেতু বেস 8 তাই দশমিক পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ এবং ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করতে হয়। হেক্সাডেসিমাল সংখ্যাতে যেহেতু এর বেস 16 তাই দশমিক পূর্ণ অংশটাকে 16 দিয়ে ভাগ এবং ভগ্নাংশকে 16 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে টেকনিক, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া থাকলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা জানি দুটো অংশ থাকে, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার অংশ আর একটা হচ্ছে কি ভগ্নাংশ অংশ। অর্থাৎ পয়েন্টের আগে যদি কোনো একটা সংখ্যা থাকে, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ধরে নাও 15.16, এখানে 15টা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর এই যে 16 পয়েন্টের পরে যেটা আছে এই পয়েন্টের পরে 16টা হচ্ছে কি ভগ্নাংশ। এটা আমরা জানি, এটা আমরা ছোটবেলার থেকে শিখে এসেছি। এটা হচ্ছে কি ভগ্নাংশ। তো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই পূর্ণ সংখ্যা যেটা আছে এই পূর্ণ সংখ্যাটাকে কি করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব তার বেস দ্বারা আমরা কি করব, ভাগ করব। আর এই যে 16টা যেটা আছে অর্থাৎ যেটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটাকে আমরা কি করব, 16 দিয়ে গুণ করব যদি হেক্সাডেসিমাল পদ্ধতিতে রূপান্তর করতে হয়। যদি অক্টালে করতে হয় তাহলে কি করব, 8 দিয়ে গুণ, 8 দিয়ে ভাগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। চলো আরও ডিটেলসে আমরা শিখবো, উদাহরণ দেখলে আমাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি তাহলে।
দেখো প্রথমে আমরা নিয়মটা একটু দেখে নিই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তাহলে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে প্রথমে তোমাদেরকে আমি কী বললাম যে দশমিক যে পূর্ণ সংখ্যার যে টোটাল সংখ্যাটা থাকবে সেই সংখ্যার যে পূর্ণ অংশটা সেটাকে কি ভাগ করে করতে হবে, আর ভগ্নাংশ অংশটাকে কী করে করতে হবে, গুণ করে করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা পূর্ণ সংখ্যা যেটা থাকবে দশমিক যে সংখ্যা পদ্ধতিটা আছে এই পূর্ণ সংখ্যাকে কিভাবে যে কোনো সংখ্যায় রূপান্তর করব সেটা আগে দেখে নিই। প্রথম স্টেপেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি দশমিক কোনো একটা সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে নির্ণেয় সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। নেক্সট যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে কি ভাগফলকে পুনরায় বেস দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না এই লসাগুয়ের মতো করে আমরা ভাগ করতে থাকবো, যতক্ষণ না আমাদের ভাগফল শূন্য হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে ভাগ করে যেতে হবে। এরপরের ধাপ দেখো কি করতে হবে, এই যে একটু আগেই বললাম তোমাদের এই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে, অর্থাৎ ভাগ করেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাজ্য শূন্য হয়, অর্থাৎ ভাগফলটা আমাদের শূন্য না হয়। এরপরে দেখো কি করতে হবে, সংরক্ষিত যে ভাগশেষগুলো যেগুলোকে আমরা স্টেপ 2-এ বললাম যে কী করতে হবে, ভাগফলকে পুনরায় বেস দিয়ে ভাগ করে করে ভাগশেষটাকে সংরক্ষণ করতে হবে। এই যে সংরক্ষিত যে ভাগশেষ, এই সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথমের দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে যদি আমরা লিখি এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাই হচ্ছে কি দশমিক সংখ্যার সমকক্ষ নির্ণয় সংখ্যা। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। চলো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 25 বেস 10, এখানে দেখো নিচে বেস দেওয়া আছে 10, অর্থাৎ এটা কি এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এই যে তোমরা দেখতেছো এখানে 10 দেওয়া আছে, এই জিনিসটা দেখে বোঝা যাবে কি যে এই সংখ্যাটার বেস কত। এটার আগের দিনও শিখিয়েছিলাম, তো আজকে আবার একবার বলে দিলাম। দেখো 25কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি দেওয়া আছে, নিচে 10 দেওয়া আছে, অর্থাৎ এটা কি একটি দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতিটাকে আবার কি বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো দেখো বাইনারিতে রূপান্তর করতে গেলে কি করতে হবে, 25 এই সংখ্যাটা আমাদের দেওয়া আছে, এটাকে আমরা লসাগুয়ের মতো করে ভাগ করব। কি দিয়ে ভাগ করব, যেহেতু বাইনারি সংখ্যায় বার করতে বলছে, আমরা জানি বাইনারির বেস কত 2, তাই 2 দিয়ে আমরা কি করব এটাকে ভাগ করব। তার মানে এখানে 2 হচ্ছে কি ভাজ্যক, 25 হচ্ছে কি ভাজ্য বা হচ্ছে ভাগফল। তো দেখো 2 দিয়ে 25কে ভাগ করলে ভাগফল হয় কত 12, ভাগশেষ কত থাকে 1, সেটা আমরা দেখো পাশে লিখে রেখেছি একটা হাইফেন ড্যাশ দিয়ে, ঠিক আছে, এখানে ভাগশেষটাকে লিখে রাখবো। আর ভাগফলটাকে কোথায় লিখবো, এখানে। আমাদের নিয়মে বলা ছিল যে ভাগফলগুলোকে পুনরায় ভাগ করতে থাকতে হবে, কতক্ষণ, যতক্ষণ না ভাগফলটা শূন্য বের না হয়। তাহলে দেখো আবার 2 দিয়ে ভাগ করব 12কে, 2 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল আসে কত 6, ভাগশেষ আসে কত 0। আবার 2 দিয়ে ভাগফল আসবে কত 3, ভাগশেষ আসবে কত 0। আবার 2 দিয়ে ভাগ করলে কত আসবে, ভাগফল 1, ভাগশেষ কত আসবে 1। আবার 2 দিয়ে ভাগ করলে কত আসবে, ভাগফল আসবে 0 আর ভাগশেষ আসবে কত 1। তো দেখো এই যে আমরা ভাগশেষগুলো যে পেয়ে গেলাম, এই ভাগশেষগুলোকে আমরা লাস্ট নিয়মটা যেটা ছিল, ধাপটা যেটা ছিল, সেই ধাপে আমরা দেখলাম কি নিচ থেকে ওপরের দিকে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখতে হবে। তো নিচ থেকে ওপরের দিকে যদি আমরা সংখ্যাটাকে সাজিয়ে লিখি তাহলে 25 বেস 10 ইকুয়ালস টু দেখো পাওয়া যাবে 11001, অর্থাৎ আমরা এই জিনিসটাকে ওপরের দিকে সাজিয়ে লিখলাম, প্রথমে 1, তারপরে 1, তারপরে দেখো 0, তারপরে 0, তারপরে 1, এইভাবে আমরা কি করলাম নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলাম, অতএব আমাদের কাঙ্ক্ষিত যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা প্রয়োজন সেই সংখ্যা পদ্ধতিটা আমরা লিখতে পারলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এটাই যদি আমাদেরকে অক্টালে রূপান্তর করতে বলতো তাহলে আমরা কি করতাম, এই যে এখানে যে 2 দিয়ে আমরা ভাগ করছি, এই 2-এর বদলে আমরা কি দিয়ে করতাম 8 দিয়ে ভাগ করতাম। যদি আমাদেরকে বলতো
হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো দশমিক এই 25টাকে, তাহলে আমরা কি করতাম, এই 2-এর বদলে 16 দিয়ে ভাগ করতাম। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবং 16 দিয়ে ভাগ করার পরে ঠিক আছে, যে ভাগশেষগুলো আসতো সেগুলো এখানে লেখা হতো, এবং নিচ থেকে উপরের দিকে যখন আমরা সাজিয়ে লিখতাম, তাহলে আমরা কি দশমিক থেকে কাঙ্ক্ষিত যে বেশ 16 অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটা, সেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারতাম। তো এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এই যে 25টা কি পূর্ণ সংখ্যা, অতএব এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম। এরপরে আমরা দেখি ভগ্নাংশ দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। দেখো এরও কিছু স্টেপ আছে। স্টেপগুলো কি, প্রথম স্টেপ হচ্ছে ভগ্নাংশ অংশকে বেস দিয়ে গুণ করতে হবে। কার বেস দিয়ে? আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর যে পূর্ণ অংশটা থাকবে তাকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। যদি না থাকে তবে পূর্ণ সংখ্যা 0 সংরক্ষণ করতে হবে। এরপরে দেখো দ্বিতীয় ধাপটা কি, অবশিষ্ট ভগ্নাংশটিকে, অর্থাৎ প্রথমবার গুণ করার পরে আমরা যে ভগ্নাংশটা পাবো তার মধ্যে পূর্ণ সংখ্যাটাকে পূর্ণ সংখ্যার ঘরে রাখবো, আর ভগ্নাংশটাকে কি করব, ভগ্নাংশের ঘরে রাখবো। অবশিষ্ট যে ভগ্নাংশটা পড়ে থাকলো পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে, সেই ভগ্নাংশটাকেই আমরা আবার কি করব, পুনরায় যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর যে অংশটি থাকবে তাকে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ গুণ করার পরে যে আমরা গুণফলটা পাবো সেই গুণফলের আবার একটা নিশ্চয়ই পূর্ণ সংখ্যা বেরোবে, পূর্ণ সংখ্যাটা কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। যদি পূর্ণ সংখ্যাতে কি থাকে, 0 থাকে, তাহলে 0টাই সংরক্ষণ করতে হবে। আর যদি না 0-এর বদলে 1 থাকে তাহলে কি করতে হবে, 2 থাকে বা 4 থাকুক বা 5 থাকুক, যেটা থাকুক না কেন সেই জিনিসটা সংরক্ষণ করতে হবে। এরপরের স্টেপ দেখো কি, এভাবে পুনরায় চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সম্পূর্ণ ভগ্নাংশ পূর্ণ অংশে পরিণত হয়। অর্থাৎ দেখো পয়েন্টের ব্যাপারে আমরা জানি যে পয়েন্টের পরে 2-3 ঘরের অঙ্ক করলেই চলে। তো তোমরা পয়েন্টের পরে মোটামুটি 5 বার বা 6 বার গুণ করে যে 5টা বা 6টা পূর্ণ সংখ্যা যদি বের হয়ে যায় তাহলে আর নেক্সটে আর গুণ করার দরকার নেই। কারণ অনেক সময় দেখা যায় যে এই সম্পূর্ণ ভগ্নাংশ ইনফিনিটি অবধি হতে পারে। তো আমাদের অত দূর দরকার নেই, আমরা মিনিমাম 5 থেকে 6 বার ঠিক আছে গুণ করে যাব। গুণ করে যদি আমাদের 5 থেকে 6টা পূর্ণ অংশ বের হয়ে যায়, পূর্ণ সংখ্যা বের হয়ে যায়, তারপরে আমাদের আর গুণ করার প্রয়োজন নেই। তো দেখো এই যে আমরা পূর্ণ যে সংখ্যাগুলো পেলাম, যেগুলোকে আমরা কি আলাদা করে পূর্ণ সংখ্যার ঘরে লিখে রেখেছিলাম, সেই পূর্ণ অংশগুলোকে প্রথম থেকে শেষের দিকে উল্টো করে পড়তে হবে বা উল্টো করে সাজিয়ে লিখতে হবে। উল্টো করে যদি সাজিয়ে লিখি, কোথার থেকে, প্রথম থেকে শেষের দিকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল কি শেষ থেকে ওপরের দিকে, এই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে, প্রথম থেকে শেষের দিকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। কোনগুলোকে? পূর্ণ অংশগুলো যেগুলো আমরা সংরক্ষণ করে রেখেছিলাম সেই পূর্ণ অংশগুলোকে। তো একটা উদাহরণ দেখি আমরা, উদাহরণ দেখলে ঠিক আছে তোমাদের মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করাটা দেখি, ভগ্নাংশ অংশকে। দেখো এখানে বলা আছে উদাহরণে 0.8125 বেস 10কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। দেখো 0.8125 একে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে এর গুণফল আসে কত, 1.625। এর মধ্যে ভগ্নাংশ অংশটাকে দেখো আমরা ভগ্নাংশের ঘরে রেখেছি, আর পূর্ণ অংশটাকে কি করেছি, পূর্ণ অংশের ঘরে আমরা রাখলাম। পূর্ণ সংখ্যা 1 বেরিয়েছিল, সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যার ঘরে রাখছি। সেম দেখো আবার আমরা কি করব, নিয়মে যেরকম ছিল কি যে ভগ্নাংশ যে অংশটা থাকবে সেটাকেই শুধু গুণ করব। আমরা কিন্তু পূর্ণ গুণফল যেটা 1.625 এটাকে কিন্তু 2 দিয়ে গুণ করিনি। দেখো পরের স্টেপে গুণ করছি কোনটাকে, শুধুমাত্র ভগ্নাংশ যে অংশটা আমরা পাইছি এই ভগ্নাংশ অংশটাকেই কিন্তু আমরা শুধুমাত্র কি করছি, এখানে দেখো পরের ধাপে আমরা গুণ করছি। আশা করি তোমরা বুঝতে পারতেছ। তো এই যে দেখো 0.625কে আমরা 2 দিয়ে গুণ করার পরে আমাদের গুণফল আবার আসলো কি 1.25। এই 1.25-এর মধ্যে 25 হচ্ছে কি ভগ্নাংশ অংশ, সেটা ভগ্নাংশের ঘরে, আর পূর্ণ সংখ্যা কি 1, সেই 1টা 1-এর ঘরে থাকবে। এরপরে দেখো কি আছে, 0.25 বেরোইলো ভগ্নাংশ। 0.25কে আমরা আবার কি করলাম, 2 দিয়ে গুণ করলাম। তো 2 দিয়ে গুণ করার পরে আমাদের আসলো কি 0.50। 0.50টাকে আমরা কি করব, গুণফল। তো এই 0.50টা কি এবার ভগ্নাংশ। 0.50-এর আগে একটা শূন্য কি উজ্জ্ব আছে, অর্থাৎ শূন্যটা কি এটা পূর্ণ সংখ্যা।
এই 0.50-এর আগে একটা কি শূন্য আছে না, মনে মনে একটা শূন্য থাকার কথা, তো এই শূন্যটাকেই আমরা কি পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নিয়েছি, নিয়ে আমরা পূর্ণ সংখ্যার ঘরে তাহলে কি লিখব, শূন্য। ঠিক আছে, তো এইভাবে আমরা ভাগ করে দেওয়ার পরে যখন দেখলাম যে আমাদের আর জিরো, এখন আমাদের আসবে কি ভগ্নাংশ আসলো কত, 50। এই 50কে আবার আমরা কি করব, 2 দিয়ে গুণ করতে পারি, করে এভাবে আমরা পূর্ণ সংখ্যাগুলো বের করতে থাকবো। এই রকম পূর্ণ সংখ্যা মোটামুটি কয়টা আসতে হবে, 5টা বা 3টাও নেওয়া যায়, তবে 5টা নেওয়াটাই বেটার, কেননা জেনারেলি 5 ঘর অবধি, ঠিক আছে, এটাকে স্ট্যান্ডার্ড নিয়ম ধরা হয়। তো তোমরা এখানে 3 ঘর আমি দেখিয়েছি, তোমরা আরও করতে পারো, তোমরা 5 ঘর অবধি এই জিনিসটা করবে। তাহলে দেখো, এই যে পূর্ণ সংখ্যাগুলো পেলাম, সেখানে আমাদের নিয়মে বলা ছিল কি পূর্ণ সংখ্যাগুলোকে নিচ থেকে ওপরের দিকে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাজিয়ে লিখেছিলাম, কিন্তু এটা কি আমরা ভগ্নাংশ বার করছি। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নিয়মটা কি দেখছি, যে ওপর থেকে নিচের দিকে আমাদেরকে কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তো দেখো, এই ক্ষেত্রে আমরা ওপর থেকে যদি নিচের দিকে সাজায় লিখি পূর্ণ সংখ্যাগুলোকে, তাহলে কি হয়, 1 1 0, সামনে একটা পয়েন্ট, তাহলে 110। দেখো, সেটাই দেওয়া আছে এখানে। ঠিক আছে, এখানে আরও 1 ঘর এক্সট্রা দেওয়া আছে, অর্থাৎ আমি এখানে আর করিনি। ঠিক আছে, যে 0.5কে যদি তোমরা আবার 2 দিয়ে গুণ করো, 0.5কে আবার 2 দিয়ে গুণ করলে 1.00 আসবে। ঠিক আছে, তাহলে 00টা হবে হচ্ছে কি ভগ্নাংশ, আর 1টা হবে পূর্ণ সংখ্যা, সেই জন্য এখানে একটা এক্সট্রা 1 দেওয়া আছে, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ 110। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। চলো আমরা একটা পূর্ণ অঙ্ক দেখি এবার। দেখো কীরকম পূর্ণ অঙ্ক এটা, অর্থাৎ দেখো এখানে এখন কি দেওয়া আছে, একটা পূর্ণ অংশও দেওয়া আছে 38, আবার এদিকে দেখো কি 0.05, এটা হচ্ছে কি ভগ্নাংশ। অর্থাৎ এরকম যদি টোটাল একটা সংখ্যা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। প্রথমে পূর্ণ অংশটা কি আছে, 38, এই 38কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে, দেখো বাইনারি সংখ্যাতে যদি রূপান্তর করতে যাই, 38কে প্রথমে কি 2 দিয়ে ভাগ দিতে হবে, কেননা কোন সংখ্যা পদ্ধতিতে বার করতে বলছে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে বার করতে বলছে। সো 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পরে দেখো 38কে ভাগ করলাম, ভাগ করার পরে কি হলো, ভাগফল হলো 19, অবশিষ্ট কি থাকবে, 0। আবার 2 দিয়ে ভাগ করো, আবার 2 দিয়ে ভাগ করার পরে কি হবে, ভাগফল 9, ভাগশেষ কী হবে, 1। আবার 2 দিয়ে ভাগ করো, ভাগ করার পরে কি হবে, ভাগফল হবে 4, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 0। আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত, 1, ভাগশেষ হবে 0। আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কি 0, ভাগশেষ হবে 1। এবার দেখো, নিচ থেকে ওপরের দিকে আমাদেরকে সাজিয়ে লেখার কথা, অর্থাৎ আমরা এইভাবে নিচ থেকে উপরে সাজিয়ে লিখব। তাহলে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে কি হবে, 1 0 0 1 1 0। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, নিচের থেকে ওপরের দিকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে কি হবে, প্রথমে 1 0 0 1 1 0, এইভাবে নিচ থেকে ওপরের দিকে সাজিয়ে লিখতে হবে। দেখো যেখানে আমরা দিয়ে দিয়েছি, তার মানে আমরা 0.38-এর বাইনারি কত পাইলাম, 100 110। এটা হচ্ছে আমাদের কি পূর্ণ অংশ 38, সেই 38-এর বাইনারি রূপান্তর। এরপরে দেখো, ভগ্নাংশ যে 0.05 দেওয়া আছে, এটাকে আমরা কি বাইনারিতে সংখ্যায় রূপান্তর করব। এটার নিয়ম আমরা শিখছি, কীভাবে করব। দেখো, পূর্ণ সংখ্যা দেওয়া আছে একটা, আর এটা কী আছে, ভগ্নাংশ আমাদের দেওয়া আছে 0.05। তো এই যে 0.05, এই 0.05টাকে আমরা কি ভগ্নাংশের ঘরে দেখো রাখলাম, আর এখানে একটা পূর্ণ সংখ্যার এক্সট্রা একটা ঘর করে নিলাম। হ্যাঁ, ঘর করে নেওয়ার পরে আমরা কী করব, গুণ করব। তা গুণ করলে কী বেরোবে, দেখো গুণফল বেরোলো কত, 0.10 এবং সামনে একটা কি উচ্চ শূন্য ছিল, সেটা কি পূর্ণ সংখ্যা। তাই দেখো এখানে আমরা কি করলাম, পূর্ণ সংখ্যাটা 0 রেখেছি, আর ভগ্নাংশ কি 10 সেটা লিখেছি। ঠিক আছে, তো দেখো এরপরে আবার কোনটাকে গুণ করব, 0.10টাকে গুণ করব। তো গুণ করার পরে দেখো কি আসবে, 20, সামনে একটা উচ্চ শূন্য ছিল, সেটা পূর্ণ সংখ্যার ঘরে ঢুকে গেল। আবার 2 দিয়ে গুণ, তা আসবে কত, 40, আবার 0, আবার 2 দিয়ে গুণ, ঠিক আছে, আসবে কত, 80, সামনে একটা শূন্য, আবার 2 দিয়ে গুণ, ঠিক আছে, এবার আসবে কত, 1.60 আসছে।
তো 1.60 দেখো 1টাকে আমরা কোথায় রেখেছি, পূর্ণ সংখ্যার ঘরে, আর ভগ্নাংশটা ভগ্নাংশের ঘরে। দেখো আমরা 5বার এখানে গুণ করেছি। আমি বলছিলাম এরকম 5টা যদি পূর্ণ সংখ্যা বের হয়ে যায়, 5টা পূর্ণ সংখ্যা বেরোইলে আর গুণ করার দরকার নেই। তাহলে দেখো শুরু থেকে শেষের দিকে যদি আমরা এখন এটাকে সাজায় লিখি, তাহলে কি হবে, শুরুর থেকে এইভাবে সাজায় যদি লিখি, প্রথমে আসবে কি 0, তারপরে আসবে 0, তারপরে আসবে 0, তারপরে 0, তারপরে কি আসবে, তারপরে আসবে 1। তাহলে দেখো অ্যান্সারটা কি আসবে, এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেখো 0 0 0 0 1। ঠিক আছে, আরও যদি তোমরা গুণ করো তাহলে দেখো এই যে এখানে আমি দিয়ে রেখেছি, এরকম ইনফিনিটি অবধি এটা চলতে থাকবে। তোমরা যদি এটা আরও লিখতে থাকো তাহলে এটা ইনফিনিটি অবধি গুণ করতে থাকলে আরও ইনফিনিটি অবধি চলতে থাকবে। তো আমাদের দরকার নেই অতবার গুণ করার, আমরা মোটামুটি 5টা গুণ করে যেটা ফল আসবে সেটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা 0.38 কত পাইছিলাম, 100, আমার মোবাইলটাতে বারবার ক্লিক করে যাচ্ছে, তোমরা একটু বুঝে নেবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো কত পেয়েছিলাম, 38-এর বাইনারি কত পেলাম, 100 110, আর 0.5-এর বাইনারি কত পাইছি এইটা, দেখো সেটা আমরা এখানে অ্যান্সার হিসাবে একসাথে লিখে দিলাম। অর্থাৎ 38 হচ্ছে 100110, ঠিক আছে, এখানে লেখা আছে। আর পয়েন্টের পরে যেটা পেয়েছিলাম সেই পয়েন্টের পরেরটা এর সাথে জুড়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে চলো আমরা একটা দেখি যে দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর। আমরা নিয়মটা শিখেছিলাম কি, যে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া থাকলে এবং অক্টালে বা হেক্সাডেসিমাল বা বাইনারিতে বার করতে হলে কি করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে বার করতে বলবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা কি হবে, ভাগ হবে, আর ভগ্নাংশর ক্ষেত্রে কি হবে, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি অক্টালে বের করতে বলছে, দশমিক পূর্ণ সংখ্যাটা কোনটা আগে সেটা করে নেই। 175টা হচ্ছে কি দশমিক পূর্ণ সংখ্যা, তো এই দশমিক পূর্ণ সংখ্যাটাকে আগে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করে নেব। দেখো 8 দিয়ে ভাগ করলে কি হবে, প্রথমে আসবে হচ্ছে 21 ভাগফল, তারপরে আসবে কি 7। আবার ধরো 21টাকে 8 দিয়ে ভাগ করলে কি আসবে, 2, ঠিক আছে, ভাগ শেষ আসবে কত, 5, ঠিক আছে। আবার দেখো এই 2কে যদি 8 দিয়ে ভাগ করা যায়, ভাগফল আসবে কত, 0, ভাগশেষ আসবে 2। হ্যাঁ, এবং শুরুর থেকে শেষে যদি সাজিয়ে লিখি তাহলে সংখ্যাটা কি আসবে, প্রথমে আসবে 2, তারপরে আসবে 5, তারপরে আসবে 7। তাহলে দেখো 175 বেস 10, এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্তেছি পূর্ণ সংখ্যাটা দশমিকের, এই পূর্ণ সংখ্যার অ্যান্সার কত আসলো, 257 বেস 8। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এরপরে দেখো ভগ্নাংশ অংশটাকে আমরা কীভাবে করব, আগের নিয়মেই। এর আগে আমরা 2 দিয়ে করছিলাম, এবার কি করব, এবার করব হচ্ছে 8 দিয়ে। কেন 8 দিয়ে, যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছে। তো দেখো এই জায়গাটা আমরা কি করছি, 8 দিয়ে গুণ করছি। তো 8 দিয়ে গুণ করার পরে 0.15কে 8 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 1.20। তো 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ঘরে আছে, ঠিক আছে। আর ভগ্নাংশ 20, এই ভগ্নাংশ 20টা 20-এর ঘরে আছে। তো 20 × 8 করলে আসে কত, 1.60। তো 1.60টার মধ্যে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ঘরে, আর 60টা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশর ঘরে আছে। আবার 60টাকেই কিন্তু আমরা 8 দিয়ে গুণ দিয়ে বের করেছি। তো 0.60কে গুণ করলে 8 দিয়ে গুণ করলে আসা কত, 4.80, ঠিক আছে। তো 4টা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ঘরে, আর বাকিটা ভগ্নাংশ, ভগ্নাংশের ঘরে। এইভাবে করতে করতে দেখো আমরা মোটামুটি এখানে 5বার কি করছি, 5টা পূর্ণ সংখ্যা বের করছি। এই পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমরা ওপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখি তাহলে কি হবে, আমাদের যে কাঙ্ক্ষিত ভগ্নাংশটা, সেই কাঙ্ক্ষিত ভগ্নাংশটা আমরা পেয়ে যাব। অর্থাৎ অক্টালের যে ভগ্নাংশ, সেই অক্টালের ভগ্নাংশটা দেখো এখানে বের হয়ে গেছে। তাহলে নিচ থেকে উপর দিকে সাজা দেখলে প্রথমে কি হয়, প্রথমে হবে 1, তারপরে 1, তারপর 4, তারপর 6, তারপর 3। তো তাই দেখো ওই যে 1 1 4 6 3 বেস 8 করা আছে। এবং আমরা এখানে পাইছিলাম কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 257, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি পাইলাম, 0.11463, ঠিক আছে। তো এই টোটাল 175 বেস 15, এটাকে যদি এখন আমরা বেস 10 থেকে বেস 8-এ সাজাই লিখি তাহলে দেখো কাঙ্ক্ষিত অ্যান্সারটা হবে এইটা। তো আশা করি তোমাদের এই জিনিসগুলো মাথায় ঢুকতেছে। তো এরপরে আমরা দেখি,
দশমিক সংখ্যা পদ্ধতি থেকে একটা হেক্সাডেসিমেলে রূপান্তর আমরা দেখি। ধরো দেওয়া আছে উদাহরণ 2479.5050 বেস 10কে হেক্সাডেসিমেল রূপান্তর। একই নিয়মে দেখো ওই ক্ষেত্রে আমরা কি করছিলাম, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করছিলাম, বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করছিলাম পূর্ণ সংখ্যাটাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা করব কি বেস 16 দিয়ে ভাগ করব। তো বেস 16 দিয়ে দেখো ভাগ করলে ঠিক আছে কি হবে, 2479কে আমরা যদি ভাগ করি তাহলে আসবে কি ভাগফল 154, আর ভাগশেষ কি আসবে 15। তা আমরা জানি 15 মানে হইতেছে কি, 15 মানে হচ্ছে হেক্সাডেসিমেলের এফ। তো এই জন্য আমরা দেখো 15 পাশে ফার্স্ট ব্র্যাকেটে এফ লিখে রাখছি। আবার দেখো 154কে 16 দিয়ে ভাগ করলে কত আসবে ভাগফল 9, ভাগফল আসবে 9, ভাগশেষ আসবে 10। তো 10 মানে আমরা জানি কি এ, এই জন্য আমরা কি ফার্স্ট ব্র্যাকেটে এ লিখে রাখছি। আবার 16কে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে ভাগফল 0 আসবে, ভাগশেষ আসবে কি 9। ঠিক আছে, তো দেখো এবার নিচ থেকে ওপরের দিকে যদি জিনিসটাকে সাজিয়ে লিখি তাহলে কি আসবে, তাহলে আমরা লিখবো এরকম 9AF। তার মানে 2 4 2 4 7 9 এইটা বেস 10-এ ছিল। এই বেস 10টাকে আমরা 16তে ডাইভার্ট করার পরে কত পাইলাম 9AF। ঠিক আছে, এই সংখ্যাটা আমরা পাইলাম কত বেস 16তে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, এই যে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, খেয়াল করা যাচ্ছে? ঠিক আছে, এরপরে দেখো আমরা দেখি ভগ্নাংশটার ক্ষেত্রে। দেখো সেম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করছি, 0.50 আছে। এই 0.50কে যখনই আমরা 16 দিয়ে গুণ করছি তখন কত আসছে 8.00। তো এবার দেখো 8.00 যখন আসছে, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। 8.00 আসছে, ভগ্নাংশ কি 00 আর পূর্ণ সংখ্যা কি 8, দুইটাকে 2 ঘরে রাখা হয়েছে। এবার 00টাকে যদি আমরা 0.00কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তো অবভিয়াসলি এর অ্যান্সার কি আসবে 0.000। তাহলে দেখো 0কে যতবারই তুমি গুণ করতে থাকো না কেন, ঠিক আছে, জিনিসটা কি মিলে যাবে। অর্থাৎ এইটার পরে কি 000 এরকম আসতেই থাকবে পূর্ণ সংখ্যা। তো যেহেতু আমরা জানি পয়েন্টের পরে 0-র কোনো মূল্য নাই, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা পূর্ণ সংখ্যা যদি থাকে তারপরে এই 0 দুইটার যেমন মূল্য নাই, অর্থাৎ 100, এই 100তে ধরো তোমার সে 0.100, এখানে আমরা জানি পয়েন্টের পরে এই দুইটা শূন্যর কোনো মূল্য নাই, অর্থাৎ 0.1ও যে কথা 100 সেই কথা। তাহলে এই শূন্য যেহেতু মূল্য নাই তাই আমরা 0.800 এরকম আসতে থাকতো। তো এই 00গুলোর কোনো ভ্যালু নেই, তাই আমরা শুধু 0.8-এই রেখে দিয়েছি। ঠিক আছে, কেন, তার কারণ যেহেতু 00কে যদি আমরা কি 16 দিয়ে গুণ করতে থাকি তো পূর্ণ সংখ্যাও 0 আসবে, ভগ্নাংশ 0 আসতে থাকবে। অতএব এখানে আর গুণ করার কোনো প্রয়োজন নাই। এরকম যদি তোমাদের ভগ্নাংশ 00 চলে আসে তাহলে আর নেক্সটে গুণ করার দরকার নেই। তাহলে দেখো আমাদের অ্যান্সার কি পেলাম, 0.50 বেস 10 ইকুয়ালস টু কত আসবে 0.8 বেস 16। এখন যদি আমরা দেখো এই সংখ্যাটাকে সাজিয়ে লিখি তাহলে কি হবে 2479 বেস 10, এটার আমরা কত পাইছিলাম 9AF হেক্সাডেসিমেলে, আর 0.50 বেস 10 এটা কত পাইছিলাম 0.8। তো এই দেখো সবগুলোকে আমরা মিলাই টোটাল যে অ্যান্সারটা সেটা হইলো কত 9AF 0.8। তো এই হলো তোমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারলা। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও যে স্যার অমুক জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা সরাসরি আমাকে ফোন করেও জিজ্ঞেস করতে পারো। তো এই এমত অবস্থায় তোমাদের এখন একটু কিছু বাড়ির কাজ দেই। ঠিক আছে, বাড়ির কাজগুলো তোমরা এগুলা করে রাখবে। দেখো বাড়ির কাজটা দেওয়া আছে, কিভাবে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করবে এটা করবে। আর এখানে দেখো তিনটা সংখ্যা দেওয়া আছে। এই তিনটা সংখ্যাকে তোমরা কি করবে, এই তিনটা সংখ্যাকে তোমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। ঠিক আছে, এটা একটা পরপর নিচে নিচে দেওয়া আছে। তো এই তিনটা দশমিক সংখ্যাকে তোমরা কি করবে, বাইনারিতে রূপান্তর করবে, অক্টালে রূপান্তর করবে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। অর্থাৎ এই শুধু 24টাকেই কি একবার বাইনারিতে বার করবে, একবার অক্টালে বাইর করবে, আর একবার হেক্সাডেসিমেলে বাইর করবে। আবার সেম এই সংখ্যাটাকেও তিনটা অংশে অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে
বার করবে, রূপান্তর করবে। আবার এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকেও বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করবে। এভাবে প্র্যাকটিস করো তোমরা বাসায়। নেক্সট ক্লাসে আমরা দেখব এই যে নিয়মটা আমরা শিখলাম দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম, এর পরের দিন আমরা শিখব ঠিক এর ভাইস ভার্সাটা, অর্থাৎ এর ঠিক উল্টা নিয়মটা। এই ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া থাকবে কি অন্যান্য সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করব দশমিক সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, অর্থাৎ অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যাতে কিভাবে রূপান্তর করা যায়। তো আজকের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাবধানে থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।